গল্পের ঝিমলিতলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পয়সার লাঞ্ছনা। আমাদের আপিসের সাহেব বলে, বাঙালির বেশি বেতনের প্রয়োজন নাই। সে স্থির করিয়া রাখিয়াছে, ভদ্র বাঙালি ছেলের পক্ষে মাসিক 25 টাকা খুব উচ্চ বেতন। আমাদের অবস্থা এবং আমাদের দেশের সম্বন্ধে সাহেবরা যখন একটা মত স্থির করে, তখন তাহার উপর আমাদের কোনো কথা বলা প্রগল্ভতা। কেবল সাহেবের প্রতি একটা অত্যন্ত ঘনিষ্ঠ কুটুম্বিতাসূচক বিশেষণ প্রয়োগপূর্বক মনের ক্ষোভে আপনা আপনির মধ্যে বলাবলি করি। সাহেব সবই তো জানেন। শোনা যায় জগতে হরণ পূরণের একটা নিয়ম আছে। সে নিয়মের অর্থ এই, যাহার একটার অভাব তাহার আর একটার বাহুল্য প্রায়ই থাকে। আপিসেও তাহার প্রমাণ পাওয়া যায়। আমাদের যেমন বেতন অল্প, তেমনি খাটুনি এবং লাঞ্ছনা অধিক, এবং সাহেবের ঠিক তাহার বিপরীত। কিন্তু জগতের এ নিয়ম কোনো কোনো জগৎবাসীর পক্ষে যেমনই আনন্দজনক হোক, আমাদের পক্ষে ঠিক তেমন সুবিধার বোধ হয় নাই। কেবল অগত্যা সহিয়াছিলাম। কিন্তু যেদিন আমাদের উপরের স্তরে একটা কর্ম খালি হইল এবং বাহির হইতে একটা কাঁচা ইংরেজের ছেলেকে সেই কর্মে নিযুক্ত করিয়া আমাদের প্রমোশন বন্ধ করা হইল, সেদিন আমাদের ক্ষোভের আর সীমা রহিল না। ইচ্ছা হইল তখনই কাজ ফেলিয়া দিয়া চলিয়া যাই, একটা মিউটিনি করি, ইংরেজকে দেশ হইতে দূর করিয়া দিই, পার্লামেন্টে একটা দরখাস্ত করি, স্টেটসম্যান কাগজে একটা বেনামি পত্র লিখি। কিন্তু তাহার কোনোটা না করিয়া বাড়িতে চলিয়া গিয়া সেদিন আর জলখাবার খাইলাম না। খোকা সর্দি হইয়াছে বলিয়া স্ত্রীকে যৎপরনাস্তি লাঞ্ছনা করিলাম। স্ত্রী কাঁদিতে লাগিল। আমি সকাল সকাল শুইয়া পড়িলাম। শুইয়া শুইয়া ভাবিতে লাগিলাম, হায় রে পয়সা, তোর জন্য এত অপমান। স্ত্রী অভিমান করিয়া আমার কাছে আসিলেন না, কিন্তু নিঃশব্দ চরণে নিদ্রাদেবী আসিয়া উপস্থিত হইলেন। হঠাৎ কখন দেখিতে পাইলাম আমি একটি পয়সা, কিন্তু আশ্চর্য বোধ হইল না। কবে কোন সনাতন টাকশাল হইতে বাহির হইয়াছি যেন মনেও নাই। এই পর্যন্ত অবগত আছি যে ব্রহ্মার পা হইতে যেমন শূদ্রের উৎপত্তি, সেইরূপ টাকশালের অত্যন্ত নিম্ন বিভাগেই আমাদের জন্ম। সেদিন সিকিদুয়ানির একটা মহতি সভা বসিবে, কাগজে এইরূপ একটা বিজ্ঞাপন পড়া গিয়াছিল। হাতে কাজ ছিল না। কৌতূহলবশত গড়াইয়া গড়াইয়া সেই সভায় গিয়া উপস্থিত হইলাম এবং দেয়ালের কাছে একটা কোণে আশ্রয় লইলাম। সুকুমারী সহধর্মিণী দুয়ানিকে সযত্নে বাম পার্শ্বে লইয়া শুভ্রকায় চারানিগুলি দলে দলে আসিয়া সভাগৃহ আচ্ছন্ন করিয়া ফেলিল। তাহারা বাস করে কেহ বা কোটের পকেটে, কেহ বা চামড়ার থলিতে, কেহ বা টিনের বাক্সে, কেহ কেহ বা অদৃষ্ট গতিকে আমাদের প্রতিবেশী রূপে আমাদের পাড়ায় ট্যাঁকের মধ্যেও বদ্ধ হইয়া দিন যাপন করে। সেদিনকার আলোচনার বিষয়টা এই যে আমরা পয়সার সহিত সর্বতোভাবে পৃথক হইতে চাহি, কারণ উহারা বড়ই হীন। দুয়ানিরা সুতীক্ষ্ণ উচ্চস্বরে কহিল, এবং উহারা তাম্রবর্ণ এবং উহাদের গন্ধ ভালো নহে। আমার পাশে একটি দুয়ানি ছিল। সে ঈষৎ বাঁকিয়া বসিয়া নাসাগ্র কুঞ্চিত করিল। তাহার পার্শ্ববর্তী চারানি আমার দিকে কটমট করিয়া তাকাইল। আমি তো একেবারে সংকোচে সিকি পয়সা হইয়া গেলাম। মনে মনে কহিলাম, আমাদেরই তো 8টা 16টা হজম করিয়া তোমাদের আজ এত মূল্য, সেজন্য কি কিছু কৃতজ্ঞতা নাই? মাটির নিচে তো উভয়ের সমান পদবী ছিল। সেদিন প্রস্তাব হইল গৌর মুদ্রা এবং তাম্র মুদ্রার জন্য স্বতন্ত্র টাকশাল স্থাপিত হোক। যদিও এক মহারানী ছাপ উভয়ের উপর মারা হইয়াছে, তাই বলিয়া কোনরূপ সাম্য আমরা স্বীকার করিতে চাহি না। আমরা এক ট্যাঁক এক থলি এক বাক্সে বাস করিব না, এমনকি
সিকি দুয়ানি ভাঙাইয়া পয়সা করা ও পয়সা ভাঙাইয়া সিকি দুয়ানি করা, এরূপ অপমানজনক আইনও আমরা পরিবর্তন করিতে চাহি। সাম্যবাদের গৌরব আমরা অস্বীকার করি না, কিন্তু তাহার একটা সীমা আছে। গিনিমোহরের সহিত সিকি দুয়ানি এক সাম্য সীমার অন্তর্গত, কিন্তু তাই বলিয়া সিকি দুয়ানির সহিত পয়সা। সকলেই চিৎকার করিয়া বলিয়া উঠিল, কখনোই নহে, কখনোই নহে। দুয়ানির তীব্র কণ্ঠস্বর সর্বোচ্চ শোনা গেল। যে খনিতে আমার আদিম উৎপত্তি, সেই খনির মধ্যে প্রবেশ করিবার ইচ্ছায় আমি বসুমতীকে দ্বিধা হইতে অনুরোধ করিলাম। বসুমতী সে অনুরোধ পালন করিল না। দেয়াল ঘেঁষিয়া রক্তবর্ণ হইয়া দাঁড়াইয়া রহিলাম। এমন সময় এক ঝকঝকে নূতন আটানি গড়াইয়া এই সিকি দুয়ানির সভার মধ্যে আসিয়া প্রবেশ করিল। সে দেখিলাম সকলকে ছাড়াইয়া উঠিল, সতেজে বক্তৃতা দিতে লাগিল। ঝনঝন শব্দে চারিদিকে করতালি পড়িল। কিন্তু আমি ঠাহর করিয়া শুনিলাম, বক্তৃতাটা যেমন হোক, আওয়াজটা ঠিক রূপালী ছাঁদের নহে। মনে বড় সন্দেহ হইল। সভা যখন ভঙ্গ হইল, ধীরে ধীরে গড়াইয়া গড়াইয়া বহু সাহসপূর্বক তাহার গায়ের উপর গিয়া পড়িলাম। ঠন করিয়া আওয়াজ হইল। সে আওয়াজটা অত্যন্ত দিশি এবং গন্ধটাও দেখিলাম আমাদের স্বজাতীয়ের মতো। মহা রাগিয়া উঠিয়া সে কহিল, তুমি কোথাকার অসভ্য হে? আমি কহিলাম, বৎস, তুমিও যেখানকার, আমিও সেখানকার। ছোড়াটা আমাদেরই নিম্নতন কুটুম্ব, আধ পয়সা, কোথা হইতে পাড়া মাখিয়া আসিয়াছে। তাহার রকম সকম দেখিয়া হা হা শব্দে হাসিয়া উঠিলাম। হাসির শব্দে জাগিয়া উঠিয়া দেখি স্ত্রী পাশে শুইয়া কাঁদিতেছে। তৎক্ষণাৎ তাহার সঙ্গে ভাব করিয়া লইলাম। ঘটনাটা আদ্যপ্রান্ত বিবৃত করিয়া বলিলাম, বড় ধরা পড়িয়াছে, কিন্তু মনে করিতেছি আমিও কাল হইতে পাড়া মাখিয়া আপিসে যাইব। আমার স্ত্রী কহিল, তাহার অপেক্ষা পাড়া খাইয়া মরা ভালো।